গত পর্বে তোমাদের নিয়ে গিয়েছিলাম সিটং এর বন্য অভিজ্ঞতা উপলব্ধি করাতে। যাই হোক, আজকের গল্পের মুড একদম আলাদা। আজ তোমাদের নিয়ে যাব কুইন অফ হিলস, বহু মানুষের প্রথম পছন্দ, প্রথম প্রেম, দার্জিলিং। অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিং এর ক্রিসমাস ভাইব কেমন হয় সেটা দেখার। ক্রিসমাস ইভের ম্যাল, অগুন্তি মানুষের ঢল, ভাইব সম্পর্কে অনেক গল্পই তো শুনেছি, এবার চাক্ষুষ দেখার পালা। উপরই পাওনা দার্জিলিং এর ভুবন ভোলানো কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার সাথে জার্নির গল্প তো থাকছেই। অঞ্জন দত্তের সেই জয়িস পাবেও একবার ঢু মারব। সন্ধান দেব ম্যালের কাছের একটা দারুণ হোটেলের। থাকবে আরো বেশ কিছু ইনফো যেগুলো তোমাদের নেক্সট ট্যুর প্ল্যান করতে সাহায্য করতে পারে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ভ্লগ। আজ এই সিটং ছেড়ে বেরোনোর পালা। কিছু কিছু জায়গা থাকে না, মানে এতটাই মায়ায় বেঁধে ফেলে যে যেতে ইচ্ছে করে না। সত্যি কথা বলছি, আমি প্রচুর জায়গায় ঘুরি, তোমরা জানো, কিন্তু এই জায়গাটার অদ্ভুত একটা মানে বেঁধে ফেলার ক্ষমতা আছে, যেটা আমি উপলব্ধি করতে পারছি। অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত ভালো জায়গা। আমি মানে দারুণ উপভোগ করেছি, দারুণ উপলব্ধি করেছি, দারুণ দারুণ। আমি জানি না, আমার ভাষা এই মুহূর্তে কুলিয়ে উঠতে পারছি না আমি আমার অনুভূতিকে ব্যক্ত করার জন্য। কিন্তু এটুকু বলতে পারি, যারা সত্যি প্রকৃতি পাগল, নেচার লাভার, যারা ওয়াইল্ড লাইফ পছন্দ করো, যারা 3-4টে দিন নিরিবিলি নিরালায় নিজের সঙ্গে কাটাতে চাও, নিজেকে আবিষ্কার করতে চাও নতুন করে, ইউ মাস্ট কাম। তোমরা এসো। এখানকার এই রুরাল এক্সপিরিয়েন্স, এখানকার এই ওয়াইল্ড অ্যাম্বিয়েন্স, এটাকে উপভোগ করো। আমি আবার একবার সামনেটা দেখাই, ফর দ্য লাস্ট টাইম দেখে নাও। আজকে আমি ওখানে হরিণ দেখেছি। এই যে ট্রেলটা, ওখানে আমরা কালকে ক্যামেরা বসিয়েছি এরম জায়গায়। আর এই জঙ্গলের ট্রেলে কি কি পেয়েছি সেটাও তোমরা অলরেডি দেখেছো। লেপার্ড পেয়েছি, লেপার্ড ক্যাট পেয়েছি, পকোপাইন পেয়েছি, সজারু যাকে বলে, বার্কিং ডিয়ার তো পেয়েইছি। এবার এই রুটটা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে, গ্রামের মানুষরা। মানে কতটা তাদের লাইফও কতটা এন্ডেঞ্জার্ড থাকে সবসময়, সেটাও ভেবে দেখার। কিন্তু দারুণ, ওভারঅল দারুণ। আর ওই যে জায়গাটা আমি 2বার গেছি কালকে, যেও, পারলে যেও, ছিটকে যাবে, জাস্ট ছিটকে যাবে, এটুকুই বলার। বেরোতে হবে এবার, চলো। ঘড়ি বলছে সকাল 11টা। ফাইনালি আমরা রওনা দিলাম সিটং থেকে। চলো, ছেড়ে যাওয়ার আগে একবার কাছের একটা স্পট তোমাদের দেখাই। লাস্ট পর্বে এটা দেখাতে পারিনি। এটা সিটং এরই সাইটসিং এর পার্ট। এটা মহলধিরাম টি গার্ডেন, উপরেও চা বাগান আর নিচেও চা বাগান। সুন্দর একটা বসার জায়গা। রাজর্ষিদা অলরেডি আমেজ নিচ্ছে। সুন্দর সুন্দর। এবার ফাইনালি সিটং ছেড়ে বেরোনোর পালা। কোথায় যাব অলরেডি তো জেনেই গেছো, কুইন অফ হিলস, দার্জিলিং। আমরা যোগীঘাট মংপু হয়ে দার্জিলিং যাব। সিটং থেকে যেতে ওই 2.5 ঘন্টা মতো সময় লাগে। দূরত্ব ওই 28 কিলোমিটার মতো। তোমাদের তো আগেই বলেছি, সিটং থেকে যোগীঘাট যাওয়ার রাস্তাটা কি ভীষণ ভীষণ সিনিক। আমার তো অসাধারণ লাগে। এই যে যোগীঘাট ব্রিজ, এটা ল্যান্ডস্কেপটা তো ভীষণ ভীষণ সুন্দর, আর সবসময় মৃদুমন্দ একটা হাওয়া বইছে। আমার এই যে ট্যুরটা, মানে দার্জিলিং এর ছোট্ট একটা ট্রিপ, মিষ্টি একটা ট্রিপ, কারণ আমি 25 তারিখ দার্জিলিং এ থাকতে চেয়েছিলাম। তো আমার এক দাদা আছে, শেখর গোপদা, ট্যুর কিংডম যার সংস্থা, তাকে বলেছিলাম যে প্লিজ আমায় 25 তারিখে একটু দার্জিলিং এর ব্যবস্থা করে দাও, কারণ আমার সাথে 2জন দাদা যাবে, তারা দার্জিলিং এ থাকতে চাইছে। তো খুব অল্প নোটিসে শেখরদা ব্যবস্থা করে দিয়েছে, এবং খুব ভালো ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা সব তো দেখাবো। এই ওভারঅল জার্নিটা তো তোমরা দেখছোই। প্লাস আজকে 25শে ডিসেম্বর,
ক্রিসমাস ইভ আমরা দার্জিলিংয়ে কাটাবো, সব গল্প থাকবে, দারুণ একটা সময় কাটাবো আমরা, খুব মজা করে কাটছে এবার সিটং আর দার্জিলিংয়ের সফর। দেখা যাক আজকে কেমন কাটে, আমি খুব এক্সাইটেড। সন্ধ্যাবেলা বিশেষ করে 25th ইভ দার্জিলিং মেলে কাটানো, এটা একটা আলাদা অভিজ্ঞতা হতে চলেছে, অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। হোপফুলি দেখা যাক কেমন কাটে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে যোগীঘাট। আচ্ছা, শেখরদা সম্পর্কে একটা কথা বলতে ভুলেই গেছি। শেখরদা কিন্তু অনেক দিন ধরেই এই ট্রাভেল বিজনেসের সাথে জড়িত। ট্যুর কিংডমের নাম তো তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছ। গ্রুপ ট্যুর থেকে শুরু করে কাস্টমাইজড ট্যুর সব করে শেখরদা। আমি ফোন নাম্বার দিলাম, এনজেপি টু এনজেপি সমস্ত দায়িত্ব ওদের থাকে। তাই তোমরা যদি নর্থ বেঙ্গল বা নর্থ ইস্ট, সিকিম, ভুটান প্ল্যান করো, যোগাযোগ করতেই পারো। আশা করি ভালো লাগবে। এবার একটু রাস্তায় কনসেন্ট্রেট করা যাক। কি যে ভালো লাগে আমার এরকম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। রোদ ঝলমলের দিনে চোখের শান্তি দেওয়া সবুজেরা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রবীন্দ্র ভবন মংপু। মংপু 3700 ফিট উচ্চতার দার্জিলিংয়ের একটা গ্রাম। 1938 সালে সিঙ্কোনা প্ল্যান্টেশনের চিফ কেমিস্ট ডক্টর মনমোহন সেন ও তাঁর স্ত্রী মৈত্রী দেবীর আমন্ত্রণে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুর আসেন এখানে। 1944 সালে সেই স্মৃতিকেই ধরে রাখতে এই বাড়িটিকে রবীন্দ্র স্মৃতি ভবন করে দেওয়া হয়। এখানে বসেই তার শেষ জীবনের বেশ কিছু লেখা, যেমন ছেলেবেলা, নবজাতক, শেষ কথা এবং জন্মদিন বিশ্বকবির কলম থেকে বেরিয়েছে। বেশ কিছুদিন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছিলেন। মংপু তার ভীষণ পছন্দের জায়গা ছিল। পরে 2009 সালে রবীন্দ্র স্মৃতি ভবন থেকে এটাকে মিউজিয়াম করে দেওয়া হয়। তিনি যে হোমিওপ্যাথি চর্চা করতেন তার নিদর্শনও পাওয়া যায় এই মিউজিয়ামে। তাই তোমরা যারা রবীন্দ্র অনুরাগী তাদের অবশ্যই একটিবার অন্তত ঢুঁ মারা উচিত মংপুর এই রবীন্দ্র ভবনে। চলো, আর কোনো সাইট সিং নয়, এবার ঝটপট দার্জিলিং যাওয়া যাক। ঘড়ি বলছে 1:35। মেলে আজ যতটা পারবো সময় কাটাবো, মেলের ভাইবটাকে তুলে ধরবো তোমাদের সামনে, এটাই আমার প্ল্যান। তবে তোমরা কিন্তু রাস্তা থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরিও না। কখনো বিভিন্ন গাছেদের ছায়া, কখনো পাহাড়ি ঢালের ছায়া, কখনো মেঘের ছায়া, আবার কখনো রোদের দাপাদাপি গায়ে মেখে এগিয়ে চলেছি আমরা। উষ্ণতার পারদ বলছে দার্জিলিংয়ে আজ 6 ডিগ্রি, মানে একদম কাঁপাকাঁপি ব্যাপার আর কি। তার সাথে আজ আবার 25শে ডিসেম্বর, মানে বুঝতেই পারছো সন্ধ্যাবেলাটা দারুণ কাটবে। এই যে রাস্তা ভিজে দেখছো, বৃষ্টি হয়নি কিন্তু। এটা দার্জিলিংয়ের মূল সমস্যা, মানে জলের সমস্যার জলজান্ত প্রমাণ। আসলে এই জলের গাড়ি গেছে এই রাস্তা দিয়ে। দিনে যে কত লিটার জল এভাবে নষ্ট হয় তার কোনো ইয়ত্তা নেই। দেখতে দেখতে ঘুম স্টেশন এসে গেল। সেই যে কুইজ বইয়ে পড়া পৃথিবীর উচ্চতম রেল স্টেশন, আগেও বলেছি তোমাদের। আর এটা দার্জিলিং এর সবচেয়ে পুরনো মনাস্ট্রি। আগে আমার ব্লগে দেখিয়েছি, দাওয়াই পানি দার্জিলিং এর যে ভিডিওটা, তাতেই তোমরা দেখেছ। আর এই যে আমার ডান দিকে বাতাসিয়া লুপ ক্রস করছি আমরা। যাই হোক, এবার কাজের কথায় আসি। আমার এই ব্লগটা একদমই ইনফরমেটিভ তাদের জন্য যারা বাজেটে দার্জিলিং মেলের থেকে ওয়াকিং ডিস্টেন্সে, মানে প্রপার ওয়াকিং ডিস্টেন্সে ভালো হোটেল চাও, যাতে মেলে তোমরা একটু বেশি সময় কাটাতে পারো। অনেক হোটেলই এমন আছে যারা দাবি করে ওয়াকিং ডিস্টেন্স, এবং সত্যি সত্যি ডিস্টেন্স ওয়াইজ হয়তো ওয়াকিং ডিস্টেন্সই, তবে চড়াই এতটা চড়তে হয় যে সেটা বেশ কষ্টদায়ক। আমার আজকের আস্তানা কিন্তু একদমই তেমন নয়। দার্জিলিং এর পোস্ট অফিস আর এসভিএফ যেখানে, একদমই তার কাছে আমাদের আজকের হোটেল, হোটেল গরুড়া। মেল থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, এবং বয়স্করাও আরামসে হেঁটে যেতে পারবেন। যাই হোক, আমাদের কত কি পড়লো প্যাকেজ সব একটু পরে বলছি। আপাতত হোটেলটা কেমন একটু দেখে নাও। এইটা হচ্ছে রিসেপশন। চলো দেখি না।
হ্যাঁ জিনিসপত্র আছে, ঠিক আছে চলো। আচ্ছা আমি রুমগুলো একটু দেখিয়ে দিই। আমাদের দুটো রুম অ্যালট করা হয়েছে, একটা হচ্ছে 4 বেডেড, একটা হচ্ছে 3 বেডেড। এই যে রুমটা ঢুকবো এটা হচ্ছে 3 বেডেড। দেখাই, এই যে ওয়ার্ম লাইটটা, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা লাইট, আর এই ঘরে ওয়ার্ম টোন রয়েছে। আহা, একটা কিং সাইজের বেড বললেও ছোট বলা হবে, আরো বড় বেড, মানে 3 জন আরামসে শুতে পারবে। খুব সুন্দর ডেকোরেটেড একটা রুম, খুব ওয়ার্ম টোন, দেয়ালের কালার বলো, লাইটিংস বলো, পর্দা বলো, সব কিছুই খুবই ভালো। একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, কাবার্ড রয়েছে, নিচে তোমরা জুতো রাখতে পারবে, একটা আয়না রয়েছে, আয়নার সামনেও একটা ছোট্ট টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল বেসিক্যালি, টিভি রয়েছে। আর ওয়াশরুমটা একবার দেখাই। এইটা হচ্ছে একটা বেশ বড় ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না, বেসিন, কমোড। ফার্স্ট ইমপ্রেশন কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আর এই যে আমাদের এই একটা জানলা আছে যেখান থেকে কিন্তু দার্জিলিং এর ভিউ দেখা যায়, আর এখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে অনেক ক্লিয়ার ডে। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে 4 বেডেড রুম। ডেকোরেশন কিন্তু খুব ভালো, 4 জন আরামসে শুতে পারবে এখানে, টেলিফোনও দেওয়া রয়েছে, লাইটিং, ওভারঅল কোজি অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে বিরাট বাথরুম, যেরকম সব রকম অ্যামিনিটিস রয়েছে, কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। এইবার বাকি সার্ভিস, যে দাদারা আমাদের রিসিভ করতে এলো ব্যবহার খুবই ভালো, ওটা নিয়ে কিছু বলার নেই। আমাদের এখানে দার্জিলিংয়ে কিন্তু তোমাদের লাঞ্চ প্রোভাইড করা হয় না, এখানকার প্যাকেজে অনলি ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্ট। তো সেটা মাথায় রেখো, লাঞ্চটা কিন্তু বাইরে করতে হবে বা এখানে করলে টাকা দিয়ে করতে হবে। ওভারঅল অ্যামিনিটিস এবং ঘর আমার ভীষণ পছন্দ হয়েছে। রাজস্বীদা কেমন লাগলো ঘর? দারুণ না? এবং এই ঘরটা থেকে, যে ঘরটা আমি থাকবো, এই ঘর থেকে ভিউটাও পাবো হোপফুলি সকালে, যদি ক্লিয়ার থাকে, অনেক ক্লিয়ার ডে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। তাহলে চলো ঢুকে পড়ো, আমরাও ফ্রেশ হইনি একদম। চলো তুই এই রুমে চলে আয়। এখানে মেনুও দেওয়া রয়েছে, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, স্যুপ, লাঞ্চ, ডিনার ঠিকঠাক, এবং প্রাইসও রিজনেবল, বেশ রিজনেবল। কিন্তু চিকেন ফ্রাইড রাইস 170, মিক্সড ফ্রাইড রাইস 180, রিজনেবল, একদম ঠিকঠাক। আমার বেশ পছন্দ হয়েছে। আর এত শর্ট টাইমে শেখরদা যে এরকম একটা হোটেল অ্যারেঞ্জ করে দেবে, এটা সত্যি আমি ভাবিনি। আচ্ছা, এমনি হোটেলটা খুবই সুন্দর, আর সত্যি বলতে ভেতরে ঢোকার সময় বুঝতে পারিনি ভেতরটা এতটা স্পেশিয়াস। রুমগুলো তো দেখলে, একটাই অসুবিধা, আমরা রয়েছি 2nd ফ্লোরে, এখানে 4টে ফ্লোর আছে, একদম টপ হচ্ছে 4th ফ্লোর, কিন্তু কোনো লিফট নেই। এইটুকুই যা অসুবিধা আমার লেগেছে, বাকি আর যা অভিজ্ঞতা হবে সব বলবো। আরেকটা জিনিস, রাজর্ষিদার খুব ঠান্ডা লাগছে, রাজর্ষিদা বলছে হিটার দরকার, তো হিটারের জন্য এক্সট্রা কিন্তু পার নাইট 500 টাকা চার্জ লাগে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু মার্কেটের ভেতর দিয়ে রাস্তা, ম্যাল যাওয়ার মেন রাস্তা কিন্তু এটা নয়। এই রাস্তাটায় একটু চড়াই ভাঙতে হয়, মেন রাস্তা দিয়ে গেলে একদমই চড়াই নেই বললেই চলে। তাই তোমরা যদি আসো, পোস্ট অফিসের সামনে দিয়ে যে রাস্তাটা মেলে আসছে ওটা দিয়ে এসো। ফাইনালি এবার মনে হচ্ছে দার্জিলিং এসেছি। এই সেই মেলের রাস্তা। এখন সবে বিকেল হচ্ছে, বন্দে ভারতের ভিড়টা এখনো ঢোকেনি, তাই এখনো একটু ফাঁকা ফাঁকা। সন্ধ্যের পর দুর্গাপুজোর ভিড় মনে হতে পারে কিন্তু। আর এই সেই হোপ যার উপর আমি হোপলেস। এখানে কেন মানুষ ছবি তোলে, তাও এত লাইন দিয়ে, আজও আমার মাথায় ঢুকলো না। যাই হোক, চলো এবার চুপচাপ পায়ে হেঁটে আমরা দার্জিলিং মেলের ভাইবটা একটু এনজয় করি। ক্রিসমাস উপলক্ষে ফেস্টিভ্যাল চলছে এখন।
ওই তো মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা। এটা দার্জিলিং ম্যালের পিছনের মেন ভিউ পয়েন্ট, সব থেকে প্রশান্তির জায়গা এই ম্যাল চত্বরে বলে আমার মনে হয়। আজকে 25 ডিসেম্বর, যেহেতু ম্যাল তো প্রচন্ড ক্রাউডেড, কিন্তু আমার ফেভারিট রাস্তায় আমরা হাঁটছিলাম এতক্ষণ। ম্যালের পেছন দিকের যে ভিউ পয়েন্ট গুলো আছে, যে রাস্তাটা, এখানে হেঁটে আপন মনে ঘুরে আপন মনে গান গেয়ে একটা অদ্ভুত শান্তি আছে। মানে এরকম স্লোলি ছোট ছোট পায়ে আমরা হাঁটছি, অদ্ভুত অ্যাম্বিয়েন্স। একটু পরেই যখন মেলে যাব এই অ্যাম্বিয়েন্সটা চটকে যাবে, কিন্তু কিছু করার নেই। মানুষ আনন্দ করতে আসেন, আনন্দ তো করা তাদের জন্মগত অধিকার, সবারই সবার মতো করে আনন্দ করার অধিকার আছে। আমার পার্টিকুলারলি ভিড় পছন্দ হয় না, পোষায় না বলে আমি একটু নির্জনে থাকার চেষ্টা করি, নিরিবিলিতে একান্তে থাকার চেষ্টা করি। কিন্তু জসমিন দেশে যদাচার, এখানে আসলেও এত লোকের মাঝেও আনন্দ খুঁজে নিতে হয়, তাই না আমাদের? রায়ুষিদা, কেমন লাগছে? এটা হচ্ছে দ্বিতীয় দার্জিলিং। একটা দার্জিলিং একটা ম্যালের আশেপাশে থাকে, আর একটা দার্জিলিং ম্যালের পেছনে থাকে। তো দুটো দার্জিলিং এর মধ্যে কোনো মিল নেই একদম। এই রাস্তাটা অদ্ভুত, এই রাস্তাটা অদ্ভুত সুন্দর এই কারণেই, কারণ মানুষ যদি আপনার ইচ্ছে হয় শান্তি খোঁজা, প্রশান্তি খোঁজা, তাহলে অবশ্যই ম্যালের পেছনের রাস্তাটায় আসবে। ওই সামনেটা গিয়ে ওখানে শান্তি নেই, উৎসব আছে, শান্তি নেই। একদম। চলো উৎসবে সামিল হই এবার, অনেক শান্তি পেলাম। ম্যাল চত্বরে ফিরে আকাশটা দেখে বড্ড মায়া হলো। সূর্য ডোবার শোকে মুহ্যমান গোধূলি রঙা আকাশের চোখ ঝাপসা করতে জড়ো হচ্ছে দলে দলে ধূসর মেঘ, আর ঠিক তার উল্টো দিকে রাত নামার অপেক্ষায় প্রহর গুনছে অগুন্তি মানুষ। তবে আমার বদ্ধমূল ধারণা ম্যালের আগের ভাইবসটা আর নেই, এবং তার মূলে ওই মহাকাল মার্কেট তুলে দেওয়া এবং লোকাল ফুড স্টলগুলোকে ম্যাল রোডে বসতে না দেওয়া। যাই হোক, হোটেল ফেরার পথে এই স্টলটা চোখে পড়ল। 60 টাকায় শিক কাবাব, ছাড়া যায় নাকি? তারপর শিক কাবাব সাঁটিয়ে রাজর্ষিদার জোড়াজুড়িতে ঢুঁ মারলাম জয়িস পাবে। অঞ্জন দত্তর নেপালি গানের মধ্যে দিয়ে যে জয়িস পাবের কথা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি। এরপর হোটেলে ফিরে ডিনারের পালা। ভাত আছে, চিকেন আছে, ডাল, একটা সবজি, আচার, নুন দিয়েছে, আর পাঁপড়। এই ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল এবং ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল। চোখ খুলে জানলায় এসে তাকাতেই ঘুমের ঘোরটা কেটে গেল। ওই যে ওটা কাঞ্চনজঙ্ঘা না? গতকাল যে ওয়েদার ছিল তাতে আজ তো দেখতে পাবো এমন কোনো আশাই ছিল না। তাও জানি না কিসের টানে উঠলাম সকালে, আর যা পেলাম তা এর আগে দার্জিলিং কোনোদিন দেয়নি আমায়। এই প্রথম এইভাবে সূর্যোদয়ের দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘাকে আমার একসাথে দেখা। অগুন্তি মানুষের কাছে শোনা গল্পরা আজ বাস্তবে ধরা দিল আমার কাছে। ওই যে ভানুবাবু উঁকি দিচ্ছেন, আর এদিকে শায়িত বুদ্ধদেব ধীরে ধীরে তার ঔজ্জ্বল্য ফিরে পাচ্ছেন। পঁচিশ তারিখ ক্রিসমাস টাইমে আমরা দার্জিলিং এসেছিলাম। কালকে প্রচন্ড ফগি ওয়েদার ছিল, সারা আকাশ জুড়ে মেঘ ছিল। মনটা একটু খারাপ ছিল যে এই সময় তো মানে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ দেখা যায়, আমাদের হয়তো কপাল খারাপ। আমার রাত 3টে থেকে ঘুম হচ্ছে না, কখন সকাল হবে, যদি একটু কুয়াশা কাটে। কিন্তু যখন প্রথম ওই 4:10-15 থেকে কাঞ্চনজঙ্ঘার হালকা একটা আবছা প্রতিমূর্তি দেখা গেল, মনটা একদম নেচে উঠল। আমি দৌড়ে ছাদে চলে এলাম। তারপর যা হলো তোমরা তো দেখলে। অনবদ্য ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা, সাথে এই দার্জিলিং শহর। আস্তে আস্তে আলো পড়তে শুরু করছে দার্জিলিং শহরে। সূর্য যত উঠবে এই পাশের ঢালগুলো তত আলোকিত হয়ে উঠবে। অদ্ভুত অনুভূতি। তবুও এই একটাই জিনিস, গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে এখান থেকে। এইটা শহরে আছি ফিল করাচ্ছে, না হলে শুধু ওইদিকে তাকিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। দার্জিলিং এ আজ শেষ দিন।
মানে আজকেই ফিরে যাচ্ছি বন্দে ভারত ধরে। এখন বাজে 7:10। আমরা 3 মূর্তি যাচ্ছি একটু মেলে। দার্জিলিং মেলের সকালের আমেজটা অদ্ভুত থাকে, তো সেই আমেজটা নিতে আর একটু চা খেতে, আর ওই মাইটি কাঞ্চনজঙ্ঘার ওই ভিউটা পেছনের রাস্তাটা দিয়ে দেখবো। চলো তোমাদেরও দেখাবো। আচ্ছা, এরকম মেলা আমি দেখিনি। কাল রাত্রে সবাই খাওয়া দাওয়া করে পান টান করে এখন গভীর নিদ্রায় মগ্ন। ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি হোপের সামনে 3 জন রয়েছে। মানে এই দৃশ্য কিন্তু বিরল থেকে বিরলতর। আমরা যে শিটংয়ে মানে লেপার্ড ক্যাট পেয়েছি ওটা তো বিরল, এই দৃশ্যটা আরো বিরল। এই দেখো ফাঁকা। আমাদের ফটোম্যান অলরেডি মোবাইল বার করে ফেলেছে, রেডি। এই ট্রিপে গোটা 2 লক্ষ মানে ফটো তুলেছে, কম করে হলেও। সুন্দর কোনো ভ্যালু নেই। মেল চত্বরে ঢুকতেই ঝাপটা মারল সূর্যালোক, অদ্ভুত একটা উষ্ণতা ছড়িয়ে দিয়ে গেল। মিঠে রোদ্দুর মুখে পড়েছে। এটা একটা আলাদা আমেজ, জাস্ট আলাদা আমেজ। সকালের দার্জিলিংকে যেন নতুন করে চিনলাম আমি। কেন বারবার ছুটে আসে এত মানুষ, যেন একটু হলেও তার উত্তর পেলাম। এই রাস্তাটা, এই যে রাস্তাটাতে এখন যাচ্ছি, এই রাস্তাটা দার্জিলিং এর সবচেয়ে প্রিয় আমার। মানে গোটা দার্জিলিং এ যদি আমাকে জিজ্ঞেস করো আমার কোনটা সবচেয়ে প্রিয়, মানে কোনটার জন্য আমি দার্জিলিং আসি, এই রাস্তাটা। অসম্ভব সুন্দর একটা রাস্তা। আগে এখানে মহাকাল মার্কেট ছিল, সেটা তুলে দিয়েছে, কিন্তু অনবদ্য এই রাস্তাটার যা ভাইব। এই যে ওদিকে সূর্য, গাছের পাতার কালার দেখো। এখানে প্রত্যেকদিন সকালে লোকালরা কিন্তু শরীর চর্চা করে। সামনে 3টে ভিউ পয়েন্ট আছে টোটাল, তার মধ্যে একটা ভিউ পয়েন্ট কিন্তু শুধু শরীর চর্চার কেন্দ্র হিসেবে ইউজ হয়। তো এগুলো আমাদের শেখার আছে। এখানকার মানুষ এমনি প্রত্যেকদিন যে ক্যালোরি বার্ন করে চড়াই উতরাইয়ে, তারপরেও এনারা কিন্তু ডেডিকেটেডলি শরীর চর্চা করেন। তো সেটা খুবই ভালো একটা বিষয়। উপরে হচ্ছে মহাকাল মন্দির। একটা কথা আছে, চোখের দেখা আর দেখার চোখ। তো সেকেন্ডটা যদি আমরা তৈরি করতে পারি, আমরা অদ্ভুত অদ্ভুত কিছু ফ্রেম কিন্তু অবশ্যই খুঁজে পাবো যেদিকে তাকাবো। সেই দেখার চোখটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করছি সেই দেখার চোখটা তৈরি করার, জানি না তৈরি করতে আদৌ পারবো কিনা, বাট এই যে ফ্রেমটা অনবদ্য। এই যে মাইটি কাঞ্চনজঙ্ঘা, আমরা মাইটি কাঞ্চনজঙ্ঘা বলি, কিন্তু একেও কিন্তু গিলে খাওয়ার লোক আছে। মাঝে মধ্যে কুয়াশা গিলে খায়। হয়তো কাঞ্চনজঙ্ঘার মন খারাপ হয়, দেখা দিতে চায় না। অনেক সময় আমাদের যখন মন খারাপ হয় আমরা একটু একা থাকতে চাই, নিঃসঙ্গ থাকতে চাই। এটা কিন্তু ভালো একটা জিনিস। কুয়াশা সবসময় খারাপ না। যখন মেঘে ঢাকা থাকবে কাঞ্চনজঙ্ঘা, বুঝতে হবে কাঞ্চনজঙ্ঘারও মন খারাপ। তাই তো রাজস্বীদা? হ্যাঁ, একদম। ওই যে সদর্পে বিরাজমান তিনি। যতবার তাকে দেখি মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না, বিশ্বাস করো। এবার ফেরার পালা। আমরা বন্দে ভারত ধরবো, তাই ফাইনালি দার্জিলিংকে বিদায় জানাচ্ছি আমরা। দারুণ একটা ট্রিপ কাটলো। এবার রাজর্ষিদাও প্রথমবার আমার সাথে এসেছে, ইরনদাও প্রথমবার আমার সাথে এসেছে, আর আমরা শিটংয়ে এসে নতুন এক বন্ধু পেয়েছি, সুমিতকে। তো দারুণ কাটলো সময়টা, কি বলো? দারুণ অপূর্ব। রাজর্ষিদা, প্রবাবলি আমার
জীবনের অন্যতম সেরা ট্রিপ হয়ে থেকে যাবে। এবং এই যে মানে কি বলবো, আমরা সুমিতকে সিটকে পেয়েছি, তার আগে দেবজিৎ ছিল, যাদের সাথে আমাদের কোনো পরিচয় ছিল না আগে। হঠাৎ দেখা হওয়া ওখানে, এবং ওর সুমিতের কাজ ছিল, সেই কাজটাও পিছিয়ে দেয় একদিনের জন্য, শুধুমাত্র আমাদের সাথে থাকবে বলে, ঘুরবে বলে। তো এইগুলো জীবনের অন্যতম প্রাপ্তি পাওয়া তো বটেই। দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে, একটা হচ্ছে সম্পর্ক, দুটো হচ্ছে বন্ধুত্ব। এই পুরো ট্রিপের শেষে এই দুটোর প্রাপ্তির ভাড়ার সবচেয়ে বেশি। একদম। এক হচ্ছে শঙ্কর সঙ্গে সম্পর্ক, রিলেশনশিপ, যেটা পরিচয় ছিল, বন্ডিং ছিল না, যেটা তৈরি হলো 24শে ডিসেম্বরে। আশা করি এটা লং 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 ওইটুকু হবে। আর অবশ্যই বন্ধুত্ব, কারণ সম্পর্কগুলোই বন্ধুত্বে রয়েছে, যেখানে এজ কোনো ম্যাটার নেই। আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি, কিন্তু আমাদের সমস্ত ভাবনা এক জায়গায় মেলে, সেটা পাহাড়। আরো একজন যিনি সঙ্গে না থাকলে এই ফেরার জার্নিটা এত ভালো হতো না, জিমি ভাই। ট্যুর কিংডমের গাড়ির সব দায়িত্ব তিনি সামলান। तो ये 1881 में आपका ये आपका टॉय ट्रेन बना है। अच्छा, तो टॉय ट्रेन बनाने के बाद उन्होंने ये केबल कार, ओके, ये है केबल, हाँ, ये इंजीनियरिंग ऑफ ब्रिटिश। अच्छा, तो ये केबल कार जो है ये नीचे टी फैक्ट्री में जाता है। तो एनजेपी से टॉय ट्रेन में कोयला लेके आ गया, तो यहाँ पर स्टोर हुआ, यहाँ से कोयला चला गया, यहाँ से कोयला नीचे गया, फिर नीचे से कोयला खाली आया, ऊपर में टी लेके आता है। अच्छा, वो अच्छा, तो यहाँ से फिर आपका टी भी डिस्ट्रीब्यूट होता है। आ जाएगी ट्रक से कर। জিমি ভাই তো তুখোড় গাড়ি চালক বটেই, তার সাথেও তিনি ভীষণ ভালো স্টোরি টেলারও। জেনারেলি আমি সবসময় গল্প বলি, কিন্তু এবার জিমি ভাই ছিলেন বক্তা আর আমি শ্রোতা। দার্জিলিং নিয়ে বেশ কিছু গল্প জানতে পারলাম আমি, যেগুলো আমাকে অনেকটা সমৃদ্ধ করলো। এই যে জায়গাটা যেখানে এখন যাচ্ছি, এটা ব্রিটিশ আমলের টুরিস্ট স্পট ছিল, এখন রাস্তার পাশে এমনি পড়ে থেকে কেউ যায় না। জিমি ভাই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, চলো গিয়ে দেখি। আমার কিন্তু এই ধরনের জায়গা দেখতে খুব ভালো লাগে। আসলে মানুষ এখন পয়েন্ট ঘোরার চক্করে বহু ভালো ভালো জায়গা বা অনেক আনএক্সপ্লোর্ড জায়গা মিস করে যায়, বা একটা সময় এইসব জায়গাগুলো খুব সুন্দর ছিল। तो उस टाइम में जब ब्रिटिश का ट्रेन एनजेपी से दार्जिलिंग आता था, दार्जिलिंग से एनजेपी जाता था, तो उस टाइम में तो टोटली ये स्टीम चलता था। हाँ, स्टीमिंग। तो उनको पानी का जरूरत होता, तो पानी यहाँ से पहले तो बहुत ज़्यादा आता था, अभी तो थोड़ा थोड़ा करके लेके चला अच्छा, वो ये पानी का स्पॉट है, यहाँ पे मैं हाँ, रुकता वो थे। रुक के यहाँ पर डालता था। लेकिन उस टाइम में क्या था, टॉय ट्रेन में जो भी था सब माल डिब्बा था। लास्ट जब ट्रेन का लास्ट डिब्बा में एक ऑफिसर चढ़ने का जगह था, वो आपको गुम का म्यूजियम में देखने को मिलेगा। तो उन लोग को कुछ जब पानी डाल रहा है, तो उन लोग को तो कुछ टाइम पास चाहिए, तो इन्होंने ये बनाया। जगह अच्छा। जगह में। अच्छा, चलिए। पूरा गार्डन था ये। अच्छा, तो ये मेंटेन क्यों नहीं होता? होना चाहिए ना, हाँ जी। ये तो हिस्ट्री है। বেশ সুন্দর তো, এখানে ছোট্ট ব্রিজ রয়েছে। ये सब उसी टाइम में বসার জায়গা, বাহ, ये फ्लावर वगैरह जो थे, সাজালে দারুণ লাগবে কিন্তু। ये इसमें उस टाइम में ये रोडोडेंड्रन, রডোডেন্ড্রন, हाँ जी, ये फ्लावर, ये वाला, এই তো हाँ जी। तो इस टाइप का দারুণ জায়গা। কোনোদিনও আসিনি আমরা কেউ। না, দার্জিলিং এই জন্য আমি বলি এক্সপ্লোর করতে। এরকম একটা জায়গা এখন বন্ধ, কারণ মেনটেন হয় না। এই দেখো, জিমি ভাই না থাকলে আমি জানতেও পারতাম না। ये 90s तक भी डेवलप था। हम लोग आता था घूमने के लिए। हाँ जी, ये रंगुल में। এটা রংবুলের একটা জায়গা, আমার দারুণ লাগছে। এই সামনেটা দেখো, পুরো জঙ্গল, এদিকটা জঙ্গল, কিন্তু দারুণ।
জিমি ভাই না বললে জানতেও পারতাম না। আর আমরা তো পয়েন্ট ঘোরার চক্করে দাঁড়াই না কোথাও, একদম লিস্ট করে নিয়ে আসি এখানে 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 যাব, এই জিনিসগুলো দেখব। তো রাস্তায় দেখার অনেক জিনিস থাকে এবং এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। জিমি ভাই যেটা বলছে সেটা হচ্ছে এর আগে ব্রিটিশ আমলে এখানে তো কয়লার গাড়ি আসতো, ট্রেনে করে কয়লা আসতো, তখন ব্রিটিশদের জল ভরতে হতো। তো এইখানে যেহেতু ঝর্ণা, আগে এইখানে অনেক জল বেশি ছিল, তখন সময় কাটানোর জন্য ব্রিটিশরা এরকম একটা পার্ক বানিয়েছিল। যখন ওই জল ভরার কাজ চলবে, যে সময়টা ওরা এখানে দাঁড়াবে, এই পার্কে একটু অ্যামিউজমেন্ট তাদের হবে। অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর জায়গা, মানে অনেক ভালো, সকল স্পটের চেয়ে অনেক বেটার। কিন্তু আমরা যারা বাইরে থেকে আসি, আমাদের এই সব জায়গার কোনো খোঁজ নেই আমাদের কাছে। রংপুর, হ্যাঁ, রংপুর কি সুন্দর, সামান্য জায়গা বলতে ফাটাফাটি। এইগুলো স্বাদ সবাই নিতে পারবে না, জানো তো। মনে হচ্ছে না যে আদিম, মনে হচ্ছে এখানে থেকে যাই কিছুক্ষণ আরো, আদিম যুগে পৌঁছে গেছে। হ্যাঁ, অদ্ভুত একটা। দেখো সেপিয়াটনে, তুমি এটাকে সেপিয়াটনে একটু চিন্তা করো, জাস্ট একটু ভাবো, একটু সেপিয়াটনে দেখছো। আমি মানে রিয়েল লাইফে আমার কাছে যদি ফিল্টার থাকতো, আমি এই জায়গাটাকে সেপিয়াটনে দেখতে চাইতাম। আমি মনে হচ্ছে না দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলে জায়গাটা কেমন ছিল, এখন মেনটেন্ড হয় না। দাদা বলছিলেন 1900 সাল অব্দি হ্যাঁ, এটা মেনটেন ছিল। এটা একটা তখন স্পট ছিল। 1900 এর পর থেকে আস্তে আস্তে এটা ফেড আউট করে, ওকে ভুলে যেতে শুরু হয়, এখন তো বিস্তৃতই হয়ে গেছে। এবং এটা তো মানে হিস্ট্রি না, জায়গাটার সাথে হিস্টোরিক্যাল ছাড়া, স্থানীয়রা ছাড়াই না। জানি এই জায়গাটা দেখো রশিদা, ও কি অপূর্ব লাগছে। থ্যাঙ্কস টু জিমি ভাই। ফাইনালি পাংখাবাড়ির রাস্তা ধরে দার্জিলিংকে এবারের মতো বিদায় জানাচ্ছি আমরা। তবে এবার আর মন খারাপ নিয়ে নয়, অনেক দিনের মিসিং পাজল দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার আনন্দ নিয়ে ফিরছি। যাই হোক, তোমাদের কাজের কথায় আসি। ট্যুর কিংডম কিন্তু দার্জিলিং এর অফবিট, কালিম্পং অফবিট, ডুয়ার্স, পুরো সিকিম, ভুটান, মেঘালয়, অরুণাচল সব ট্যুর করার। গ্রুপ ট্যুর, কাস্টমাইজ ট্যুর সব, এবং সাধ্যের মধ্যেও। তো নম্বর দিলাম তোমাদের, ফোন করে কথা বলে দেখতে পারো। আশা করি খুব ভালো সার্ভিস পাবে। তবে আজকের মতো আমার সার্ভিস এখানেই শেষ। আমার বিদায় নেওয়ার ক্ষণ উপস্থিত। আবারও একটা সপ্তাহের অপেক্ষা। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর মেঘ পিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।